সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী বিপ্লব বিপ্রদাসের একক চিত্রকলা প্রদর্শনী আর্থ অ্যান্ড মেমোরি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১০ জুন পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ১০ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে মুস্তাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবণ্য। শুভ সকাল। শুভ সকাল। লাবণ্য আপু, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি এবং আমার ভীষণ প্রিয় একটি জায়গা এবং সাথে প্রিয় মানুষ, খুব ভালো লাগছে। আসলে তোমাকে পেলে আসলে না মনটা ভালো হয়ে যায়, কেমন একটা পজিটিভ এনার্জি কাজ করে সবসময়। তুমি আসলে নিয়ে চলো সে ধরনের পজিটিভ একটি অরা। তো সবকিছু মিলে আসলে কাজের ব্যস্ততা এখন কেমন? খুব বেশি দৌড়ের মধ্যে আছো নাকি একটু স্লো যাচ্ছে সব? সবকিছু মিলিয়ে চেষ্টা করছি একটু ব্যালেন্স করে চলার জন্য। আসলে কাজের ব্যস্ততা আছে, তবে তার মধ্যে আমি চেষ্টা করছি একটু পরিবার, নিজের কাজ সবকিছু যেন একটা ব্যালেন্স থাকে, সেই চেষ্টাটা করছি। তবে ব্যস্ততা এটা মনে হয় সবচাইতে ডিফিকাল্ট একটা কাজ, ব্যালেন্স করে চলা। একদম। এবং তুমি এটাতে খুব এক্সপার্ট। আমি এক্সপার্ট কিনা জানি না, বাট বিশ্বাস করো আমি এটা খুব চেষ্টা করছি। এখন যত দিন যাচ্ছে আমি চেষ্টা করছি কিভাবে কাজ আর নিজের ভালো লাগাগুলো, নিজের সময়গুলো বের করে নেওয়া যায়। দায়িত্ববোধের জায়গাটা অনেক বেড়ে যায়, ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব থাকে, সেই জায়গাগুলো অনেকটা বেড়ে যায় আমরা যত বেশি বড় হতে থাকি এবং রিয়েলাইজেশনটা চলে আসে, চেঞ্জ হতে থাকে। হ্যাঁ। কয়েকদিন আগে, মানে 2 দিন আগে তোমার জন্মদিন গেল, তো শুভ জন্মদিন জানাতে চাই এই আয়োজনের মধ্য দিয়ে। কেমন গেল জন্মদিনটা সেটা বলো। একটা স্পেশাল ডে, আসলে সত্যি ওই দিন আসলে বুঝতে পারি যে এটা আসলে স্পেশাল এবং সকলের জন্য হয়তো স্পেশাল দেখে হয়তো ভালোভাবেই দিনটা কাটে। বিশেষ করে পরিবারের কথা বলছিলাম, পরিবারের মানুষগুলো আবার ফিল করিয়ে দেয় যে তুমিও আমাদের কাছে কি। সো এবার একটা ভালো লাগার দিক আসলে, যেহেতু ইনলজ ফ্যামিলি আছে, তারাও খুব এক্সাইটেড থাকে। এবারও ছিল আসলে আমার হাজব্যান্ড, সব কিছু মিলিয়ে না বলছিলাম, আমি ওর সাথেই বলছিলাম যে লাইফটা চেঞ্জ হচ্ছে, বাট আমি এনজয় করছি এই পরিবর্তনটা। তুমি এনজয় করছো? একদমই তাই। এবং সব সময়ের মতো আমার যারা দর্শক শ্রোতা আছে তারা যখন সামাজিক মাধ্যমে জানায়
বা তারা যখন তাদের অনুভূতিগুলো শেয়ার করে বা এই বিশেষ দিনটায় না যখন আরো বিশেষ করে জানায় তখন মুহূর্তগুলো আসলেই খুব মনে হয় যে মুহূর্তটাকে একদম তুলে রেখে দেয় কোথাও। উপস্থাপনার জায়গাটাতে কেমন ব্যস্ততা যাচ্ছে? একটু সময় বাড়িয়েছি উপস্থাপনায়, এটাতে অনেকেই খুশি হয়েছে। কারণ বেশ অনেক বছর ধরে আমাকে বলছিল যে একটু উপস্থাপনা, তো আমি আসলে একটা জায়গাতেই একটা টেলিভিশনে আসলে বেশ অনেক বছর ধরে কাজ করছি। তো এর মাঝখানে অনেকেই আসলে বলেছিল যে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু নানান কারণে আমি করিনি। আমার মনে হয়েছে যে আমি গানেই বেশি সময় দিব, কিন্তু তারপরে যখন দেখলাম একটু আসলে পড়াশোনার জায়গাটা শেষ করার পরে একটা যেহেতু গ্যাপ চলছে, আমার মনে হয় যে একটু আমার কাজের জায়গাটায় সময় বাড়াই। সেই জায়গাটাতে গানের পাশাপাশি যখন আমি সময় পেয়েছি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, বিশেষ করে রিসেন্টলি আমি একটা বাংলাদেশ বেতারে একটা লাইভ অনুষ্ঠান হয় ইউফোনে, ওনারা আমাকে অনেক দিনই বলেছিল যে আমরা এরকম একটা লাইভ করতে চাই, তো ওরকম আপনার যদি সময় হয়। তো আমার সবকিছু মিলিয়ে আমি খুব বেশি প্রায়োরিটি দিই গানের অনুষ্ঠান, কারণ আমি চাই যে আমি যেহেতু গানের মানুষ, গানের সাথে থাকলে আমার সময়টা খুব ভালো কাটবে। আর ওই জায়গাটা আমি মনে হয় ভালো পারবো, কমফোর্ট ফিল করব। তো সেই জন্যই আসলে এরকম কিছু বাংলাদেশ টেলিভিশনে এবং বাংলাদেশ বেতারে বেশ কিছু প্রোগ্রাম আমি এখন করছি। সময়টা ভালো কাটছে। আরো কিছু উপস্থাপনার নিয়ে কথা চলছে। এরকম কি হয় কিনা যে যখন বেশি উপস্থাপনাতে সময়টা বাড়িয়ে দিচ্ছ তখন গানের কাজগুলোর অফারটা কমে যায়? আমার এখন এরকম হয়নি, তবে আমি ইচ্ছা করি আসলে কম উপস্থাপনা নিতে চাই, কারণ আমার যারা কাছের মানুষ তারা বলে যে এই দিকটা সময় দিস না, কারণ হচ্ছে কোনো না কোনো ভাবে তুই আবার এদিকে ব্যস্ত হয়ে যাবে, তো দেখা যাবে গানের কাজ কম হবে। তা আমিও এরকম ভাবে চেষ্টা করছি যে এখানেও আমার একটা ব্যালেন্স করার চেষ্টা করি যে যদি আমি করি খুব বেশি করব না, আচ্ছা বেছে 2 বা 3টা করব, যেন আমার গানের জায়গাটায় কোনো না কোনো ভাবে সময়টা সবসময় বেশি থাকে। এটা আমার একটা চেষ্টা। এবার একটু বলো যে নতুন গানের কাজ কি করলে? একটা হলো বেতারে খুব আমাদের প্রতিনিয়তই নতুন নতুন মৌলিক গান তৈরি হচ্ছে, সেটাতে আমার সবসময় কাজ করা হচ্ছে। ওদের দেখা যায় বিভিন্ন অকেশন ধরে হয়তো গান তৈরি হয়, সেটা করা হচ্ছে। এছাড়া তোমাকে যেটা শোনালাম সেটা তো একদমই রিসেন্ট, আমাদের কিছুদিন আগে, জাস্ট ঈদের কিছুদিন আগে আমরা সেটা কি তোমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য? না, এটা দাদার চ্যানেলে আমরা কাজ করেছি। যদিও আমরা এই গানটা একদম অডিও দিয়েছি, আমরা গানটার এত ভালো রেসপন্স পেয়েছি, সবাই এত পছন্দ করেছে এবং বলছে যে এটার ভিডিও দরকার, মিউজিক ভিডিও ডিমান্ড করে। হ্যাঁ আসলে, এবং আমিও এখন এই বিষয়টার সাথে একমত, যে গানটা ভালো, যে গানটা সবাই শুনতে চায়, সেটা যদি মিউজিক ভিডিও রেডি করলে যদি আরো মানুষ শুনে তাহলে কেন না। আমারও তখন আমরা সবাই মিলে ভাবলাম যে যদি এটা করা যায় তাহলে সব মিলে আমরা এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আর এমনিতে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি একটু কাজ গোছানোর চেষ্টা করছি। বেশ 3টি গান আমার হাতে একেবারে একদম রেডি করে ফেলেছি। এখন জাস্ট একটু করে আমার একটা করে মিউজিক ভিডিও করব এবং আমি আমার ইউটিউব চ্যানেলে, মানে তোমার গান রেকর্ডিং শেষ, 3টি গানের রেকর্ডিং শেষ, এখন মিউজিক ভিডিও করবে আর তুমি আপলোড করবে। একদম অডিও শেষ। এত ব্যস্ততার মধ্যে নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করা, এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় সেলফ মোটিভেশনটা ডাবল লাগে। কিভাবে করো তুমি সে কাজটা? আমি একেবারে এই জায়গায় খুব 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 পচা, এই কারণে আমি হয়তো অনেকের থেকেই অনেক পরেই কাজটা শুরু করেছি, কারণ অনেকে হয়তো নিজের ইউটিউবটা গুছিয়ে ফেলেছে, আর আমি হয়তো শুনতে কেন করিস না, কেন করো না, এটা করতে করতে এত স্লো গেছি। তো এখন মনে হলো যে না, আমারও নিজের জায়গা, এক তো নিজের মৌলিক গান, এটাতে ফোকাস করছি, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মাধ্যম বদলেছে, সময় বদলেছে, আমাকেও আসলে সময়ের সাথে সাথে চলতে হবে। সো সেই জায়গাটা থেকে মনে হলো আসলে অন্যান্য জায়গায় বা অন্যান্য মাধ্যমে তো আমরা কাজ করছি, এবার একটু নিজেকে গোছাই। তো সেই জায়গায় আমার টার্গেট হলো যে আমি যদিও আমি একটু করেছি, আমি যেমন নজরুলের গান বিভিন্ন সময়, নজরুলের জন্মজয়ন্তী বা মৃত্যু দিবসে আমি আমার কিছু কাভার গান করে আমি আমার ইউটিউবে আপলোড করেছি। এখন শুধুমাত্র ফোকাস করছি একটু মৌলিক গানগুলো নিয়ে। আচ্ছা, তার মধ্যে একটা গান তুহিন ভাইয়ার করা, শফিক তুহিন ভাইয়ার, ওটা আমার সলো। আরেকটা গান তারেক আনন্দ ভাইয়ার লেখায়, ইউসুফ আহমেদ খান, এবং আমার ডুয়েট ভার্সনও থাকবে, আমার সলো ভার্সনও থাকছে। এই দুটো একদম রেডি আছে। এই দুটো আমি মিউজিক ভিডিও করে, আরেকটা জাস্ট প্রসেসিং, আমি খুব দ্রুত দেখি। মিউজিক ভিডিওটা নিশ্চয়ই তোমাকে দেখবো আমরা। আমি চেষ্টা করবো আমি শিল্পী হিসেবেই থাকবার জন্য, মডেল হিসেবে না। মনে হয় না আমি অত ভালো করব।
তোমার উপস্থাপনার জায়গাটা নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই তোমাকে, যে এখন পর্যন্ত প্রচুর গেস্ট এসেছে তোমার শোতে, কিছু কিছু গেস্ট আসলে এমন কিছু গল্প বলে যায় যেটা শুনে আসলে আমরা খুব ভীষণ রকম মুগ্ধ হই। সে ধরনের কোনো একজন গেস্টের কথা যদি তোমাকে বলতে বলা হয়, তুমি কার কথা বলবে? আমি হয়তো নাম এখন ওভাবে আলাদা করে বলতে পারবো না, তবে থাকে না যে কিছু মানুষের সাথে মানে গল্প করে নতুনভাবে শেখা যায়, এরকম অনেক গেস্ট আছে আমার। আচ্ছা। এবং আমি আজকেও একজন গেস্ট পেয়েছি, একজন কর্পোরেট ব্যক্তিত্ব, এবং আমি নতুন করে শিখলাম যে কিভাবে আসলে লাইফের কাজের জায়গা, নিজের পরিবারের জায়গা সব কিছু ব্যালেন্স করতে হয়। এবং তার জীবনের সাথে অনেক কিছু আমার মিলে গেল, যে উনি ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন, তার জীবনে 7টা মেয়ে ফ্রেন্ড, আমার এরকম 5টা মেয়ে ফ্রেন্ড, আমরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে একসাথে। তো এই জিনিসগুলো নতুন করে শিখলাম। আবার কিছুদিন আগে ফেরদৌসারা ম্যামের সঙ্গে বসেছিলাম একটা অনুষ্ঠানে, মনে হয় কি গান না শুনি শুধু গল্প করি, এত চমৎকার করে এত কিছু বিষয়ে কথা বলেন। ইয়াসমিন মোশতারি ম্যাম এত কি বলবো, এত আদরে আদরে করে কথা বলেন। আই লাবণ্য এটা কিন্তু জিজ্ঞেস করো না, আচ্ছা চলো এটা নিয়ে কথা বলি আমরা। এই যে কিছু গেস্ট পাই, এক একজনের সাথে এক এক রকম এক্সপিরিয়েন্স হয়, বাট সত্যি বলতে আমার মনে হয় তুমি এটা খুব রিলেট করতে পারবে যে অপর সাইডের মানুষটার থেকে প্রতিদিন ইনপুট করা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। মনে হয় যে আমি একটা হয়তো ভুল করছি, সেটা আবার ওই গল্পটা শুনে মনে হয় যে না ঠিক আছে, এইভাবে না, এইভাবে আমি আরেকটু অন্যরকম করে করি। সেই জিনিসগুলো প্রতিনিয়ত হয়। সো আলাদা করে কোনো গেস্টের জন্য তুমি সর্বোচ্চ নার্ভাস ছিলে, সেটা কি? নার্ভাস কারোর জন্য ছিলে এরকম? নার্ভাস আমি প্রতিদিনই থাকি। আমি আমার কাছে মনে হয় পারফরমেন্সের ক্ষেত্রে একটু নার্ভাসটা এখনো কাজ করে, যদিও সেটা আমি বুঝতে দেই না, কিন্তু সেটা গানের জন্য হোক কিংবা নাচের ক্ষেত্রে হোক কিংবা উপস্থাপনা, একটা নার্ভাস থাকে, একটা ফিয়ার থাকে, যে একটু নিজের স্টাডিটা থাকে। খুব ওভার কনফিডেন্স নিয়ে আমি কখনো কোথাও বসার চেষ্টা করি না। তবে হ্যাঁ, খুব সিনিয়র আর্টিস্টরা থাকলে একটু আমরা বেশি নার্ভাস থাকি। হ্যাঁ, যারা একদম সিনিয়র বা আমাদের একদম লিজেন্ড আর্টিস্ট, লিভিং লেজেন্ড, তাদের ক্ষেত্রে হয়তো চেষ্টা করি আরো বেশি করে স্টাডি করার, যেন কোনো ভুল না হয়। আমি চেষ্টা করি একজন তরুণ শিল্পীও যেমন, তাকে নিয়ে আমি খুব জানার চেষ্টা করি। আমার খুব এটা আমার একটা উপস্থাপনার জায়গা বলতে পারো, এটা তুমিও হয়তো খুব বেশি করো, আমি জন্যই তোমাকে খুব বেশি ভালোবাসি, যে একজন মানুষ আসলে, একজন গেস্ট আসলে তাকে নিয়ে জানা বা সে কী করছে তার আপডেটটা রাখা। তো এটা আমার খুব বেশি হয়। কিন্তু ওই যে নার্ভাসের ক্ষেত্রে আমার মনে হয় সিনিয়ররা থাকলে একটু ভেতর ভেতর নার্ভাসটা থাকে, চাপটা থাকে, কিন্তু সেটা চেহারা দেখে বোঝা যায় না। এখন তো অনেক শিল্পী আপু নাটকের গানে কাজ করছে, তোমার কি এখন নাটকের গানের জন্য কাজ করা হচ্ছে? রিসেন্টলি নাটকের গানে কাজ করিনি, বাট গত বছর একটা কাজ করেছি, সেই নাটকটা এখনো রিলিজ হয়নি। এমিল ভাইয়ার সুর সঙ্গীত আয়োজনে করা হয়েছিল, সেটা এখনো রিলিজ হয়নি। রিলিজ দিলে হয়তো সে গানটা আমরা পাবো সামনে। অবশ্যই। মাঝে মধ্যে থাকে না, নিজের তো অনেক রকম উপলব্ধি তৈরি হয়, জীবনবোধ তৈরি হয়, আর এত এত সুন্দর সুন্দর লিরিকে কাজ করতে করতে নিজেরও মাঝে মধ্যে একটু টুকটাক লিখতে ইচ্ছে করে। তোমার কি তেমনটা কখনো হয় কিনা? এখনো পর্যন্ত আমার আমি লিখি, বাট নিজের জন্য বোধহয় লিখি। আমার মনে হয় না সেই লেখাটা কারো পর্যন্ত পৌঁছাবে। সেটাও হয়তো দেখা যায় ঠিক একেবারে কাগজে কলমে বসে লিখছি তেমন না, হয়তো ফোনটা হাতে আছে, আমি একটা নিজের জন্যই লিখে রাখা, নিজের জন্য একদম একান্তই নিজের। জানি না, আমি হয়তো লেখার মানুষ না, হয়তো বলতেই খুব ভালোবাসি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, জীবন বোধের জায়গাটা খুব উপলব্ধি হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন নতুন নতুন করে উপলব্ধি হচ্ছে, আর সেটা নিজের মধ্যে রেখেই নিজের সেলফ ডেভেলপমেন্টটাই আমার মনে হয়, সেটা মানসিকভাবে যে পরিপক্কতা, সেটা তোমার গানের ক্ষেত্রে হোক, উপস্থাপনার ক্ষেত্রে হোক, তোমার চাকরির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই আসলে কাজে লাগছে। এভাবে এগিয়ে যাক তোমার এই পরিচ্ছন্ন জীবন, এবং পরিতৃপ্তি পাও দিন শেষে আসলে নিজের কাজগুলো দিয়ে, সেটাই প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে এসেছো, গান শুনিয়েছো, এত চমৎকার একটা আড্ডা হলো তোমার সাথে, সবসময় যেমন হয়। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সবসময়ের মতো তুমিও খুব ভালো থেকো, এটা আমার চাওয়া। আর আমার দর্শক
যারা আছেন তারা সবসময় আমার পাশে আছেন, কিন্তু আরও পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই চাওয়া থাকলো। আর এই জায়গাটা তো আমার খুব ভালোবাসার জায়গা, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল বা ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার ছোট